বাসর ঘরে পুষ্পসজ্জিত খাটে বসে অনবরত অশ্রু বিসর্জন দিচ্ছে প্রিয়তা। পরনে লাল বেনারসি শাড়ি, গা ভর্তি গহনা, বিধ্বস্ত মন, ক্লান্ত শরীর। বারান্দায় দাঁড়িয়ে নিকোতিনের ধোঁয়া ওড়াচ্ছে প্রিয়তার বর আইমান মির্জা। মাঝে মাঝে প্রিয়তাকে দেখছে আর বিশ্রীভাবে হেসে উঠছে। হঠাৎ বেশ উচ্চস্বরে হেসে উঠল আইমান। কান্না থামিয়ে তবদা খেয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল প্রিয়তা। আইমান সিগারেটের বাকি অংশ অত্যন্ত যত্নে শেষ করে এগিয়ে আসলো প্রিয়তার দিকে। ঘর কাঁপিয়ে হেসে প্রিয়তার পাশে বসল। লম্বা দিয়ে গায়ের রং কৃষ্ণবর্ণ, চোখ জোড়া রক্তিম। কালো বর্ণের মানুষের লাল চোখ দেখতে হিংসের চেয়ে কম নয়। আইমান প্রিয়তার চিবুকে আলতো শুয়ে বলল, ইস, ফর্সা মুখ কেঁদে কেঁদে একেবারে লাল হয়ে গেছে। কান্না না করে নিয়তিকে মেনে নাও। তুমি আমার জন্যই সৃষ্টি হয়েছ। আইমানের স্পর্শে গা ঘিনঘিনিয়ে উঠল প্রিয়তার। যে বিয়েটা মন থেকে গ্রহণ করেনি, যে মানুষটাকে স্বামী হিসেবে মন থেকে গ্রহণ করেনি, তার স্পর্শে বিরক্ততা প্রকাশ করেছে প্রিয়তার শরীর মন। দুহাতে বিছানার চাদর খামচে ধরে পিছাতে থাকলো প্রিয়তা। একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। কোনো মেয়েকে জোর করে বিয়ে করে তার উপর জোর জবরদস্তি করাকে পুরুষত্ব বলে না। পৈশাসিক হেসে আইমান প্রিয়তার আরও কাছে এগিয়ে গেল। এত সুন্দরী বইয়ের উপর পুরুষত্ব না খাটালে আমাকে সমাজ কাপুরুষের উপাধি দিবে। সেটা তো আইমান মির্জা কিছুতেই দিবে না। তোমার স্বামীর পুরুষত্বে আঙুল উঠুক, তা নিশ্চয়ই তুমি চাও না। আমি কতবার বলবো আপনাকে আমি স্বামী হিসেবে মন থেকে মানি না। আবারও জঘন্যভাবে হেসে আইমান নিজের আষ্টে পৃষ্ঠে প্রিয়তাকে জড়িয়ে নিল। তুমি মানলে কি না মানলেও কি, তুমি আমাতে আবদ্ধ, আমাতে সীমাবদ্ধ। এর বাইরে কোনো গতি নেই। এম আই ক্লিয়ার? আইমান ঠান্ডা কণ্ঠে হুমকি দিল। প্রিয়তা জঘন্য মানুষটার স্পর্শ থেকে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তা বলিষ্ঠ দেহের অধিকারী আইমানের কাছে পেরে ওঠেনি। আইমান কানের কাছে ফিসফিসিয়ে বলল, কি দরকার ছিল এত সুন্দরী হয়ে জন্ম নিয়ে অন্য কারো প্রাণনাশকারী হওয়ার? এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। আফিমের নেশার চেয়েও কড়া নেশা হচ্ছে তোমার নেশা। আফিমের নেশা থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু এই নেশা থেকে কোনো মুক্তি নেই। মুক্তি পেতে চাই না। তোমার সব সৌন্দর্য এই আয়মান মির্জার নামে উৎসর্গ করো প্রিয়। প্রিয়তার উত্তরের অপেক্ষা না করে আইমান ডোবে নেশার সাগরে, যা এক পক্ষের কাছে তৃপ্ততা হলেও অন্য পক্ষের কাছে বিরক্ততায় দম বন্ধ হওয়ার ক্রম। আইমান মির্জা বিপুল ভোটে জয়কৃত একজন ক্ষমতাবান এমপি। খুব একরোখা জেদি প্রকৃতির মানুষ। অসম্ভবকে সম্ভব করায় তার নেশা। তার ভয়াত্ম দৃষ্টিতে শত্রুপক্ষকে দমিয়ে রাখতে পারদর্শী। ভুবন কাঁপানো হুমকিতে যে কেউ মরার দ্বারপ্রান্তে পৌঁছে যায়। 3 দিন আগের ঘটনা। ভার্সিটির ছুটিতে কক্সবাজার ঘুরতে গিয়েছিল প্রিয়তা। হইচই আর আনন্দ মিছিলের মধ্য দিয়ে কাটছে তার কক্সবাজার ভ্রমণ। বান্ধবীদের সাথে সমুদ্র বিলাসে ব্যস্ত প্রিয়তার মোবাইলটা হঠাৎ পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও নিজের মোবাইলটা মিলল না। খুঁজতে খুঁজতে একটু দূরে দেখলো একটা মোবাইল পড়ে আছে, কিন্তু মোবাইলটা তার না, অন্য কারো। হাতে নিয়ে অন করতে স্ক্রিনে ভেসে উঠল কৃষ্ণবর্ণের সুঠামদের অধিকারী আইমানের ছবি। আশেপাশে খুঁজতে লাগলো আইমানকে। হাঁটতে হাঁটতে লক্ষ্য করলো বীজের একটু দূরে কারোর সাথে দাঁড়িয়ে কথা বলা মানুষটার সাথে হুবহু মিলে যাচ্ছে। মোবাইল হারিয়ে গেছে তাতে কোনো হেলদোল নেই। চেহারায় কেমন নেতা নেতা ভাব হবে হয়তো। এদের তো টাকার অভাব নেই, এজন্যই হারিয়ে যাওয়া মোবাইলের জন্য আফসোস নেই। এদিকে আমি সাধারণ জনগণ হয়ে মোবাইলের জন্য পাগল হয়ে যাচ্ছি। আমাদের তো আর এদের মতো কালো টাকা নেই। বিড়বিড় করতে করতে এগোচ্ছে প্রিয়তা। আইমান কালো প্যান্টের সাথে কালো শার্ট, বক্ষদেশে বোতাম খোলা, চোখে কালো চশমা, চুলগুলো এলোমেলো হয়ে আছে। প্রিয়তার সামনে গিয়ে দাঁড়ালো। ছোটবেলা থেকেই তার নেতাদের প্রতি অ্যালার্জি আছে, কিন্তু সে এখন একজন এমপির সামনে দাঁড়িয়ে আছে। সেটা জানলে হয়তো কখনোই আসতো না। মোবাইলটা দরকার হলে সাগরে ফেলে দিত, বড় কোনো মাছ সেটা নিয়ে যেত। কেউ যখন প্রশ্ন করতো সাগরের নিচে কি আছে, সে তখন নির্দ্বিধায় বলতো এমপি সাহেবের মোবাইল আছে। প্রিয়তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আইমান পাশে থাকা লোকটাকে ইশারা করতেই লোকটা চলে গেল। প্রিয়তার একদম কাছাকাছি এসে দাঁড়ালো। প্রিয়তার হুঁশ আসতেই সে ইতস্ত বোধ করে মোবাইলটা আইমানের দিকে বাড়িয়ে দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মোবাইলটা কি আপনার? আইমানের সেদিকে খেয়াল নেই। সে দেখতে ব্যস্ত সামনে থাকা মায়াবিনীকে।
ভয়ে নাকি লজ্জায় ফর্সা মুখ লাল হয়ে আছে, এই মুখ থেকে চোখ ফেরানো দায়। কিন্তু কেন এমন হলো? দীর্ঘ 30 বছর বন্দি রাখা হৃদয় কি এত সহজে হরণ হয়ে যায়? আকাশ বাতাস প্রতিধ্বনি করে আত্মসত্তা বলছে, যাই যাই অবশ্যই যাই। সামনে থাকা সুন্দরী মেয়েটি তার হৃদয় হরণী, যেভাবেই হোক তাকে আমাতে আবদ্ধ করতে হবে। প্রিয়তা ভুরু কুঁচকালো। আশ্চর্য, এই লোকটা কি কথা বলতে পারে না? এভাবে তাকিয়ে আছে কেন? তাকিয়ে থাকার রোগ আছে নাকি? আমি তো আরো নেতা ফেতা ভেবে বসে আছি। এই যে শুনছেন, কথা বলছেন না কেন? মনোহরণীর কণ্ঠে ধ্যান ভাঙল আইমানের। হাতে থাকা সিগারেটে ফু দিয়ে আকাশে ধোঁয়া উড়িয়ে বলল, আমার। কোথায় পেলে? প্রিয়তা হাত দিয়ে ইশারা করে বলল, এই যে ওইখানে, ধরুন আপনার মোবাইল। মোবাইলটা নেওয়ার জন্য হাত বাড়িয়ে কিছুটা ঝুঁকে প্রিয়তার চোখ মুখ সিগারেটে ধোঁয়া ঢুকিয়ে দিল। প্রিয়তা কেসে উঠল। মুহূর্তেই চোখ মুখ লাল ভাব ফুটে উঠেছে, চোখে পানির টইটুম্বুর। সদ্য জন্ম নেওয়া মাসুম বাচ্চার মতো লাগছে তাকে। অবাক দৃষ্টিতে আইমানের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, আশ্চর্য লোক তো আপনি। ভালোর জন্য মোবাইল দিতে এলাম, আর আপনি সিগারেটের ধোঁয়া আমার চোখে মুখে ঢুকিয়ে দিলেন। এজন্য মানুষের ভালো করতে নেই। আইমান মুচকি এসে সো মেরে মোবাইলটা নিয়ে চলে গেল। প্রিয়তা সেই সব ঘটনা ভুলে বান্ধবীর সাথে ছুটি কাটিয়ে বাসায় ফিরল। ক্লান্ত শরীর নিয়ে ড্রয়িং রুমে স্পেয়র হয়ে দাঁড়িয়ে রইল প্রিয়তা। আরে আমি স্বপ্ন দেখতেছি না তো? এই বেটা এখানে কি করে? এই খচ্চর বেটা কেন আসলো বাড়িতে? সাথে 8 থেকে 10 জন ছেলে। দেখে মনে হচ্ছে এই খচ্চরের চামচা। আইমানের ভয়ঙ্কর দৃষ্টিতে চোখ পড়তে ভয়ে হাত পা কেঁপে উঠল প্রিয়তার। ভয়ে ভয়ে বাবার মুখের দিকে তাকালো। বাবার চোখে মুখে চিন্তার ছাপ দেখে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমি কি কোনো অন্যায় করেছি? কই না তো, এমন কিছু তো করি নাই। তাহলে এই বেটা কেন আসলো? বাসার ঠিকানাই বা পেলো কোথায়? হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রিয়তার মনে। ছুটে গেল মায়ের কাছে। প্রিয়তার মা রান্নাঘরে দাঁড়িয়ে কান্না করছে। মায়ের এমন অবস্থা দেখে আরেক দফা অবাক হলো প্রিয়তা। প্রিয়তাকে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল প্রিয়তার মা। প্রিয় মা, আমাদের এত বড় সর্বনাশ কেন হলো? প্রিয়তা অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে আম্মু? এরা এখানে কি করছে? আর কিসের সর্বনাশ হয়েছে? প্রিয়তার মস্তিষ্ক অজানা বিপদের সংকেত দিচ্ছে। শরীর কনকনে শীতে কাঁপানোর মতো কাঁপছে। প্রিয়তার মা কোনো মতে কান্না থামিয়ে বলল, তোর বাবার পাশে কালো একটা ছেলেকে দেখছিস যে, ও একজন এমপি। তোকে নাকি কক্সবাজার দেখে পছন্দ হয়েছে। কালকে সকালবেলা তোর বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়। তোর বাবা ছেলে রাজনীতিবিদ করে শুনেই রাগের মাথায় অনেক কথাই বলে ফেলেছে। কিন্তু ছেলেটা নাছোড়বান্দা। তোর বাবাকে হুমকি দিয়ে গেল যেভাবেই হোক তোকে বিয়ে করবে। আর তাই তো সন্ধ্যার সময় তোর ভাইকে। আর বলতে পারলেন না, আবার হু হু করে কেঁদে উঠল। প্রিয়তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তার ভাইয়ের কি হলো? আম্মু, ভাইয়াকে কি করেছে ওরা? বলো আম্মু। প্রিয়তা কান্নায় ভেঙে পড়ল। প্রিয়াসকে কাল সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সব জায়গায় খোঁজ করলাম, কিন্তু কোনো খবর মিলল না। তোর বাবা থানায় যাওয়ার সিদ্ধান্ত নিল। তখন ওই ছেলেটা কল করে তোর বাবাকে বলল, তোকে যদি তার সাথে বিয়ে না দেয় তাহলে তোর ভাইকে ছাড়বে না। তুই আজকে আসবি শুনে সকাল থেকে বাসায় বসে আছে। গেলে নাকি একেবারে তোকে নিয়েই যাবে। এখন কি করব বল? ছেলেটার জীবন বাঁচাতে মেয়ের জীবন বলি দিব কিভাবে? প্রিয়তার বুক কেঁপে উঠল, উত্তেজিত কণ্ঠে বলল, অসম্ভব। এমন ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আমরা অন্য উপায়ে ভাইয়াকে বাঁচাবো। প্রিয়তা আর দেরি করলো না, দৌড়ে ড্রয়িং রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। প্রিয়তার মা খপ করে হাত ধরে ফেলল। এখন যাস না প্রিয়। এখন তুই ওখানে গেলে বিপদ আরও বাড়বে। আমরা ওদের সাথে পারবো না। তুই বরং ঘরে যা। অনেক দূর থেকে এসেছিস, ফ্রেশ হয়ে আয়। প্রিয়তার পা যেন চলছেই না, সব শক্তি হাওয়া হয়ে গেল। পুরো শরীর কাঁপছে, শারীরিক মানসিকভাবে বিপর্যস্ত। কোনো মতে নিজেকে টেনে নিয়ে যাচ্ছে নিজের ঘরের দিকে। হঠাৎ ড্রয়িং রুম থেকে প্রিয়তার ডাক এলো। গুটি গুটি পায়ে ড্রয়িং রুমের এক কোণে দাঁড়ালো। আইমান ঘর কাঁপিয়ে হেসে উঠল। একটা ছেলেকে ইশারা করতে কিছু শপিং ব্যাগ প্রিয়তার হাতে ধরিয়ে দিল। প্রিয়, লক্ষ্মী মেয়ের মতো তাড়াতাড়ি রেডি হয়ে এসো। 10 মিনিটের মধ্যে কাজী সাহেব চলে আসবে।
আইমানের মুখে প্রিয় ডাক শুনে আকাশ ছোঁয়া রাগ হলো প্রিয়তার। প্রিয় শুধু তার পছন্দের মানুষরাই ডাকার অনুমতি আছে। এই খচ্চরের বাচ্চা তাকে কেন প্রিয় বলে ডাকবে? একবার তার ক্লাসের একটা ছেলে তাকে প্রিয় ডেকেছিল। সেই ছেলেকে ইচ্ছা মতো ধুয়েছিল। এরপর আর কেউ সাহস করে প্রিয় বলেনি, সবাই প্রিয়তাই ডেকেছে। তবুও চুপ করে দাঁড়িয়ে আছে। রাগের চেয়ে দুঃখের পরিমাণটাই বেশি। আইমান প্রিয়তাকে দাঁড়িয়ে থাকতে দেখে গর্জে উঠল। তোমাকে যা বলেছি তাড়াতাড়ি করো, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। তোমার ভাই কিন্তু এখনো আমার কাছে, এটা নিশ্চয়ই মনে আছে। ভাইয়ের কথা মনে পড়তেই মনে বিষাদের সুর বেজে উঠল। অশ্রুতে বেজে গেল মুখমণ্ডল। আইমান আবারও বলল, তাড়াতাড়ি রেডি হয়ে এসো, তোমার জন্যই মঙ্গল। প্রিয়তা চোখে জল মুছে চোখ বড় বড় করে বলল, আমার ভাইয়াকে আগে এখানে হাজির করুন, তারপর আপনার সব কথা শুনবো আমি। আইমান মুচকি হেসে আয়েশি ভঙ্গিতে বলল, ও মাই ডিয়ার, সেটা তোমাকে বলতে হবে না। একমাত্র শালাবাবুকে ছাড়া বিয়ে হবে নাকি? শালাবাবু ঠিক সময় মতোই আসবে। আইমান মির্জার কথা নড়চড় হয় না। তোমাকে যা বলা হয়েছে তাই করো, না হলে বুঝতেই তো পারছো। প্রিয়তা কোনো কথা না বলে ঘরে চলে গেল। দম বন্ধ লাগছে। সব কিছু কেমন এলোমেলো লাগছে। কি থেকে কি হয়ে গেল? মানুষটার শুধু গায়ের রং নয়, মনটাও কালো। সি, এমন লোককে বিয়ে করা যায় নাকি? ছোটবেলা থেকে চোখ ধাঁধানো সুন্দরী ছিল প্রিয়তা। সৌন্দর্যের কারণে স্কুল কলেজে কাঁপিয়েছে সে। হাজারো ভিড়ের মধ্যেও তাকেই সুন্দরী বলে আখ্যায়িত করবে যে কেউ। ক্লাস 5-6 থেকেই ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো তাকে দেখার জন্য। কত ছেলে রাতের ঘুম হরণকারী ছিল তার হিসেব নেই। প্রিয়তার বাবা স্কুল টিচার আমিরুল ইসলাম প্রতিদিন মেয়েকে নিজেই স্কুল কলেজে নিতে আনতেন। একটু বড় হতেই বাড়িতে বিয়ের প্রস্তাব আসা শুরু। কিন্তু আমিরুল ইসলাম মেয়েকে বিয়ে দিতে রাজি হননি। তিনি সব সময় চাইতেন মেয়ে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হোক, স্বাধীনভাবে বাঁচুক। কিন্তু সেটা মনে হয় কপালে লেখা ছিল না প্রিয়তার। প্রিয়তা হাউমাউ করে কেঁদে উঠল। প্রিয়তার পিছনে বাইকে তেল নষ্ট করা ছেলেগুলো সব সময় বলতো, বেশি অহংকার করিও না প্রিয়তা, কপালে কালা জামা জুটবে। আজ কথাগুলো খুব বাজেভাবে সত্যি হলো। ইচ্ছা করছে সবগুলোকে পিটিয়ে হাত পা ভেঙে দিতে। এমন অভিশাপ না দিলেও পারত বদের হাড্ডিগুলো। ওদের অভিশাপে শেষে কিনা তার বিয়ে হতে যাচ্ছে এক অসভ্য কুৎসিত নষ্ট মনের একজন মানুষের সাথে। আহারে, ছেলেগুলো কত সুন্দর ছিল। বাবার ভয়ে প্রেমের পও উচ্চারণ করতে পারেনি কোনো দিন। এখন আফসোস হচ্ছে, তখন যদি একটা প্রেম করতো তাহলে প্রেমিকটা এখন নিশ্চয় বাঁচত। পরক্ষণে আবার ভাবলো, এই বেটা যে পরিমাণ ঘাটতেরা, প্রেমিকটা নিশ্চিত এখন হাসপাতালে থাকতো। বেচারা ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যেত। থাক, ভালোই হয়েছে। কিছুক্ষণ চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইল প্রিয়তা। মনে পড়ল তাকে দূর অজানায় বহুদূর যেতে হবে, এক নষ্ট পুরুষের সাথে, যাকে ভরসা করার কোনো কারণ খুঁজে পায় না প্রিয়তা। তবুও যেতে হবে। আর থাকা যাবে এই ভালোবাসায় জড়িত বাড়িতে। হয়তো আসবে ক্ষণিকের অতিথি হিসেবে। বিয়ের পর বাবার বাড়ি সত্যিই কি পর হয়ে যায়? কেন অদ্ভুত নিয়ম, নিয়তির একই নির্মম পরিহাস। ভবিষ্যৎ কেমন হবে তা অজানা প্রিয়তার। আচ্ছা, সে কি আবার এই চিরচেনা বাড়িতে আসতে পারবে, নাকি সব স্বাধীনতা সূর্যের আলোতে কুয়াশার মতো মিলে যাবে? দেওয়ালের সাথে হেলান দিয়ে নিজের কাপড় খামচে ধরে মৃদু আর্তনাদ করছে প্রিয়তা। দরজায় ঠক ঠক আওয়াজে চমকে উঠল প্রিয়তা। আওয়াজ ক্রমশই বেড়েই যাচ্ছে, সাথে প্রিয়তা হৃদস্পন্দন। নিজেকে সামলে দরজা খুলে দিল। অগ্নিবর্ষিত চোখ নিয়ে দাঁড়িয়ে আছে আইমান। হন্তদন্ত পায়ে ঘরে ঢুকলো। তোমাকে 10 মিনিটের মধ্যে রেডি হতে বলা হয়েছে। আমি আপনাকে বিয়ে করতে চাই না, প্লিজ বোঝার চেষ্টা করুন। জোর করে কোনো সম্পর্কই হয় না। আইমান মির্জা জোর করেই নিজের পছন্দের জিনিস নিতে পছন্দ করে মাই ডিয়ার। কারো সাধ্য নেই তাকে আটকানোর। বিয়েটা কোনো পুতুল খেলা নয়। আপনার মতো অসভ্যর সাথে সারা জীবন থাকা সম্ভব নয়। একটু থেমে জোরে শ্বাস নিয়ে আবার বলল, তাছাড়া আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই। আইমান খপ করে প্রিয়তার হাত ধরে ফেলল। তুমি প্রস্তুত না থাকলেও
আমি প্রস্তুত। বিয়েটা আজ এখন এই মুহূর্তেই হবে। শাড়ি টাড়ি পরা লাগবে না, চলো আমার সাথে। প্রিয়তাকে এক প্রকার টেনে ড্রয়িং রুমে নিয়ে গেল আইমান। কাজী সাহেবকে বিয়েবাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসেছে আইমানের চেলাফেলা। বেচারা কাজী ভয়ে জড়সড় হয়ে বসে আছে। পাশে দাঁড়িয়ে আছে প্রিয়তার 14 বছর বয়সী ভাই পিয়াস। ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল প্রিয়তা। ভাই, তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? না আপি, কিছু হয়নি। প্রিয়তা কিছু বলার আগেই এক ঝটকায় সরিয়ে নিজের পাশে বসালো আইমান। আইমান অস্থির কণ্ঠে বলল, কাজী সাহেব, আপনি বিয়ের কাজ শুরু করেন। তারা পেয়ে কাজী সাহেব বিয়ের কাজ শুরু করে দিল। কাজী প্রিয়তাকে কবুল বলার জন্য তাড়া দিচ্ছে। প্রিয়তা যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, শরীর কাঁপছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারাবে। মনে মনে অলৌকিক কিছু পোষণ করছে। হে আল্লাহ, একটা ঝড় দিয়ে এদের তুমি উড়িয়ে নিয়ে যাও, না হলে অন্য কোনো প্রাণী বানিয়ে দাও। আইমান প্রিয়তার হাত টেনে কানের কাছে ফিসফিসিয়ে বলল, তাড়াতাড়ি কবুল বলো, না হলে দেখতেই তো পাচ্ছ এখানে সব আমার লোকজন। তোমার 3 কবুল 3টা মানুষের প্রাণ বাঁচাবে। সো ফার্স্ট। প্রিয়তা ভয়ে চুপসে গেল। কণ্ঠ বারবার আটকে যাচ্ছে, যেন সদ্য কথা শেখা বাচ্চা সে। অঢেল অনিয়ে থাকা সত্ত্বেও 3 অক্ষরের জীবনকে জীবন্ত কবর দিয়ে 3 কবুল বলল। কাঁপা কাঁপা হাতে কাবিননামায় সই করল। আইমান কণ্ঠে কোনো জড়তা না রেখে কবুল বলে দিল। ড্রয়িং রুমের সবাই সমস্বরে আলহামদুলিল্লাহ বলে উঠল। আইমান মুচকি হেসে প্রিয়তার দিকে তাকালো। স্ত্রী রূপে তার প্রিয়সীকে দেখছে। এই দেখাতে কোনো বিরক্তি নেই, কোনো হুমকি নেই, জোর জবরদস্তি নেই। আছে শুধু পাশে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। মনের মণিকোঠায় আবদ্ধ করার চেষ্টা। বহু যুগের তৃষ্ণা নিয়ে তাকিয়ে আছে আইমান। সেদিনের মনোহরণী মায়াবতী এখন থেকে তার অর্ধাঙ্গিনী, তার লিখিত দলিল। আইমানের মুখে হাসির ঝিলিক লেগে আছে। প্রিয়তা নিজেকে আর ধরে রাখতে পারল না। সকালে এত দূর জার্নি করে এসেছে। আসার পর থেকে মানসিক টর্চার শুরু। চোখের সামনে ভেসে উঠল তার মধুময় জীবনটা। বান্ধবীদের সাথে বিয়ে নিয়ে কত রকমের পরিকল্পনা। প্রতিটা মেয়েই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে। বিপরীত মানুষটার প্রতি অদৃশ্য টান থাকে। কত শত আবেগ অনুভূতি লুকিয়ে থাকে 2 অক্ষরের বিয়ে শব্দটাই। বিয়ের শব্দটার মাঝেই লুকিয়ে থাকে 2টি মানুষের বিশ্বাস, ভালোবাসা, আবেগের বহিঃপ্রকাশ, 2জন মানুষের মনের মিলন। বিয়ে মানেই সারা জীবন পাশাপাশি থেকে একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করা। প্রিয়তা কখনো প্রেম করেনি, শুধুমাত্র তার নিজের করে পাওয়া মানুষটাকে ভালোবাসবে বলে। কত স্বপ্ন দেখেছে প্রিয় মানুষটাকে নিয়ে, আজ সব ধূলিসাৎ হয়ে গেল প্রিয়তার। পাশে বসে থাকা মানুষটার প্রতি না আছে কোনো অনুভূতি, না কাজ করছে কোনো মায়া। কখন কি ভালোবাসতে পারবে তাকে? জোর করে আর যাই হোক ভালোবাসা যায় না। এই মানুষটাকেও শুধু একরাশ ঘৃণাই উপহার দেওয়া ছাড়া কিছুই নেই। তাহলে সারা জীবন মানুষটার সাথে কাটাবে কিভাবে? অশ্রু গড়িয়ে পড়ছে মায়াবী অক্ষি কোটর থেকে। আর সামলাতে পারল না নিজেকে। জ্ঞান হারিয়ে পড়ে যেতেই আইমান নিজের সাথে মিশিয়ে নিল। জ্ঞান ফিরতেই নিজেকে বেডরুমে আবিষ্কার করলো। চোখ খুলে তাকাতেই চমকে উঠল। আইমান তার হাত ধরে মাথা ঝুঁকে বসে আছে। খুব যত্নে কপালে চুমো দিয়ে মাথায় হাত বুলিয়ে উঠে বসালো প্রিয়তাকে। শান্ত কণ্ঠে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, এক্ষুনি বাসার উদ্দেশ্যে রওনা দিব। সময় নেই, তাড়াতাড়ি করো মাই ডিয়ার। প্রিয়তা স্তব্ধ হয়ে বসে রইল। শরীরে বিন্দুমাত্র শক্তি নিয়ে উঠে দাঁড়ানোর। চোখ ভর্তি ক্লান্তি, মাথা ভর্তি অজানা গন্তব্যের ভাবনা। আইমান আচমকা প্রিয়তাকে কোলে তুলে নিল। বাথরুমে গিয়ে দাঁড় করিয়ে চলে এলো। চোখে মুখে পানি ছিটিয়ে আয়নার সামনে দাঁড়ালো। চোখ ফুলে লাল হয়ে আছে। উজ্জ্বল ফর্সা মুখের কি হাল অবস্থা, ঠাই হয়ে দাঁড়িয়ে আছে। আইমান অসহ্য হয়ে বাথরুমের দরজা ধাক্কাতে লাগলো। তাড়াতাড়ি বাহিরে এসো প্রিয়। প্রিয়তার ধ্যান ভাঙল। হাত মুখ মুছে বাইরে এসে আরেক দফা অবাক হলো। আইমান লাল বেনারসি নিয়ে দাঁড়িয়ে আছে। বিছানায় সাজগোজের জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রিয়তাকে দেখে আর চোখে তাকিয়ে কাছে আসতে ইশারা করলো। প্রিয়তা পাত্তা না দিয়ে ঠাই হয়ে বাথরুমের সামনে দাঁড়িয়ে আছে।
আইমান বেনারসিটা বিছানায় ছুঁড়ে ফেলে প্রিয়তাকে এক ধাক্কায় আয়নার সামনে দাঁড় করালো। দৃঢ় কণ্ঠে বলল, এইখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, একদম নড়াচড়া করার চেষ্টা করবে না। প্রিয়তার এমনিতেই কথা বলতে ইচ্ছা করছে না, মাথাটা প্রচুর ধরে আছে। তার ওপর চোখের সামনে অসহ্য একটা লোক দেখলে গা পিত্তি জ্বলে ওঠে। উফ, কেমনে থাকবে এই মানুষটার সাথে ভাবলে দম বন্ধ হয়ে আসে। প্রিয়তা দীর্ঘশ্বাসে তার হতাশার কথা জানান দিল, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কি বোঝে প্রিয়তার হৃদয় আকাশে তুমুল বর্ষণের কথা? হয়তো জানে আর হয়তো না। সে নিজেতে মত্ত, নিজের ভালোবাসাকে আবদ্ধ করতে ব্যস্ত। তার অন্য কিছুতে খেয়াল আছে কি? না, নেই। থাকলে এভাবে স্বার্থপর হতো না। আইমান প্রিয়তাকে শাড়ি দিয়ে বাথরুমে চলে গেল। প্রিয়তা পড়ল এক মহা ঝামেলায়। শাড়ি তো সে পরতে পারে না, কে পরাবে শাড়ি তাকে? সবসময় বান্ধবীরা বা তার আম্মু তাকে শাড়ি পরিয়েছে। এখন নিজের শাড়ি পরলে বড় জোর ড্রয়িং রুম পর্যন্ত যেতে পারবে। হয়তো তার আগেই ঘটনা খতম হয়ে যাবে। ইউটিউব দেখে যে শাড়ি পরবে তারও ব্যবস্থা নেই। কে যে বলল কিছু পেলে কিছু হারাতে হয়। মোবাইলটা হারিয়ে এখন এক অসভ্যকে পেয়েছে, এমন জানলে মোবাইলটা খুঁজতো না। মানব দরদি হয়ে অন্যর মোবাইল দিতে যেত না। প্রিয়তা দু একটা গালি নিজেকে দিয়ে বসল। পেটিকোট ব্লাউজ পরে কোনো মতে শাড়িটা পরল। বাথরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে ভয় পেল। এই রে, এই খচ্চরের বেড়া তো এখানে, আমি তো ভুলে গেছি। প্রিয়তার শাড়িতে টান পড়তেই আহ করে মৃদু চিৎকার করে উঠল। চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আইমান এক টানে শাড়ি খুলে নিজের মতো পরাতে লাগলো। প্রিয়তার উত্তেজিত কণ্ঠে বলল, আপনাকে লাগবে না, আমি পারবো। আইমান ভুরু কুঁচকে বিরক্তি স্বরে বলল, উফ, বড্ড বেশি জেদি তুমি। এত জেদ ভালো না। পৃথিবীতে তুমি সেই ভাগ্যবান নারী যার হাজবেন্ড নিজ হাতে তার বাগদত্তাকে শাড়ি পরাচ্ছে। সো চুপচাপ দাঁড়িয়ে থাকো। ওরে বেড়ে চাপাবাজ, জোর করে বিয়ে করে এখন চাপা মারা হচ্ছে। ইচ্ছে করছে শাড়িটা কোমরে না পেঁচিয়ে তোর গলায় পেঁচিয়ে নীলা করে দিই। রোগও শেষ, রোগীও শেষ। প্রিয়তা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। আইমান শব্দ করে হেসে উঠল। কৌতূহলী দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকিয়ে একটা করে কুচি করে প্রিয়তার হাতে ধরিয়ে হাঁটু কেড়ে বসে শাড়ির ভাঁজ ঠিক করল। নাভির ওপর পুরুষালির সোয়া পেয়ে শিউরে উঠল প্রিয়তা। আইমান এক ধানে সব মেকআপের পার্ট শেষ করল। নিজ হাতে নিজের প্রিয়তম স্ত্রীকে রাঙিয়ে তুলল আইমান। প্রিয়তার চোখ খুলে তাকাতেই চমকে গেল। অবাধ্য দুটো ঠোঁট তার দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয়তার পিছনে সরে গেল। আইমান চোখে চোখ রেখে বলল, এত অবাধ্যতা ভালো নয় সুইটহার্ট। জায়গে রেডি ফর নাইট। প্রিয়তা মাথা নিচু করে তাকিয়ে আছে। শরীর অজানা ভয়ে কাঁপছে। কিছু বুঝে ওঠার আগেই আইমান প্রিয়তাকে পাজা কোলে করে হাঁটা ধরল। প্রিয়তা নামার জন্য মুচড়ামুচড়ি করছে, কিন্তু আইমান তার বিন্দুমাত্র রেসপন্স না করে বাসার গেটে এনে দাঁড় করালো। প্রিয়তা তাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। প্রিয়তার মা মেয়েকে সান্ত্বনা দিয়ে হাত বুলিয়ে দিল। নিয়তিকে মেনে নে প্রিয় মা। জন্ম, মৃত্যু, বিয়ে সব আল্লাহর রহমত। নিশ্চয়ই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মেনে নে মা। জানি একটু একটু কষ্ট হবে, তবে দেখবি মানিয়ে নিলেই জীবন সুন্দর। যেখানে পরিস্থিতি নিজের দায়িত্ব নিবি, নিজেই নিজের পরামর্শদাতা হবি। ভেঙে পড়িস না। তোর বাবা মা তোকে সব সময় দোয়া করবে। মনে রাখবি, স্বামী স্ত্রী দুজন হলো বইয়ের উপর নিচের দুইটি মলাট। বইয়ের পাতাগুলোতে যেমন ভালোবাসা, দুঃখের, কষ্টের, ব্যর্থতার, সাফল্যের হাজারো কথা লেখা থাকে, তেমনি স্বামী স্ত্রীর মাঝেও হাজার রকমের সমস্যা থাকে, দুঃখ থাকে, ভালোবাসা থাকে। বইয়ের মলাট থেকে যখন পাতাগুলো বাহিরে বেরিয়ে আসে তখন মলাটের কোনো দাম থাকে না। তেমনি স্বামী স্ত্রীর মাঝে যাই হোক না কেন বাইরে প্রকাশ করবি না। এই সমাজ বড্ড খারাপ প্রিয়, সাবধানে থাকিস। মেয়েকে কপালে চুমু দিয়ে আসলে মুখ মুছলেন।